সম্পর্কে আপনি ভাইজি? হ্যাঁ, আমি ভাইঝি, শরৎ বসুর কনিষ্ঠা কন্যা। ওরা 8 ভাই 6 বোন। তাদের মধ্যে শরৎ বসু এবং সুভাষ বসুর ওরা 2 ভাই একত্র থাকতে পছন্দ করতেন। কার্শিয়ংয়ে আমাদের একটা বাড়ি আছে কিদ্ধা পাহাড়ে, সেখানে তারা 2 ভাই প্রায় চলে যেতেন। ওই কার্শিয়ংয়ে বসেই নাকি সুভাষচন্দ্র তার হরিপুরা কংগ্রেসের অভিভাষণ লিখেছিলেন। একবার কার্শিয়ংয়ে আমরা খেলছি, তখন নিশ্চয়ই আপনি খুব ছোট। তখন আমার 10 বছর বয়স। উনি ছুটছেন, আমরা ওকে ধরবার জন্য ছুটছি। হঠাৎ দেখলাম পাহাড়ের গা দিয়ে গড়িয়ে 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 উনি পড়ে যাচ্ছেন। আমরা সবাই এরকম করে দেখছি। তারপরে একটা বাতাপি লেবুর গাছ ছিল, ভাগ্যের সেই গাছটা ছিল, সেই গাছে উনি আটকে গেলেন। এই ডান হাতে অনেক ক্ষত হলো, ভীষণ রক্ত পড়ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। এসে বললেন, মেজ বৌদি হাতটা একটু ব্যান্ডেজ করে দিন তো, আমার খেলায় বড্ড সময় চলে যাচ্ছে, বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি আবার খেলতে যাব। মা ব্যান্ডেজ করে দিলেন, তারপর দিব্যি আমাদের সঙ্গে খেলতে লাগলেন। এখন তাই মনে হয় যে আমি কত সৌভাগ্যবতী যে ওই রকম একটি মানুষের অত্যন্ত কাছে যেতে পেরেছিলাম, ওর স্নেহ পেয়েছিলাম। সেইটি যেন আমার কাছে একটি ধ্রুবতারার মতো হয়ে আছে। সত্যিই তাই, সত্যি। 17ই জানুয়ারি 1941 সালে বাড়ি থেকে চলে গেলেন। আচ্ছা। তারপরে তো আর তাকে আমরা দেখতে পাইনি। আচ্ছা। জার্মানি গেলেন, তারপরে ইস্ট এশিয়া গেলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন, ভারতবর্ষের ময়রাং অব্দিও এসেছিলেন, তবে পরিবারের কেউ আর ওকে দেখতে পায়নি। তো আপনারা নিশ্চয়ই সেই সময় প্রচুর খোঁজ খবর করার চেষ্টা করেছেন, খবর নেওয়ার চেষ্টা করেছেন। চেষ্টা করেছি, এবং বাবার কাছে ওর অনেকই মেসেজ আসতো, সেটাও আমরা জানি। তবে সেই সময় তো অত্যন্ত পুলিশি হামলা বসু পরিবারের ওপরে, তাই জন্য খুব লুকায়িতভাবেই সেগুলি করতে হতো এবং রাখতে হতো। আত্মীয় স্বজন তো বটেই, সেই মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে ওরা তো সুভাষ, ওয়ার ইজ সুভাষ। আমার বাবা তো জানতেনই, আমার 2 দাদাও জানতেন। মানে ওনারা জানতেন যে ও চলে যাবে? হ্যাঁ, ওরা চলে যাবে। শিশির তোমাকে নিয়ে গেছিল ড্রাইভ করে বারারি অবধি, ধানবাদের কাছে। ওখানে আমার বড় দাদা অশোকনাথ বসু থাকতেন। আচ্ছা। সারাদিন ওর বাড়িতেই উনি লুকিয়েছিলেন। তারপরে আবার রাত্রিবেলা গোমো স্টেশন থেকে ওই ফ্রন্টিয়ার মেলে ওরা ওকে তুলে দেয়। এবং তারপরে অবশ্য জার্মানি যাবার পরে আমরা খবর পেয়েছিলাম যে উনি জার্মানি চলে গেছেন। পৌঁছেছেন। ততদিন কোনো খবর পাওয়া যায়নি। তারপরে বার্লিনে উনি থাকলেন, যেখানে ইন্ডিয়ান লিজন গঠন করলেন। বুঝতে পেরেছিলেন যে ওখান থেকে কিছু করলে দেশের স্বাধীনতা হবে না, তাই জন্য কিল থেকে সাবমেরিন করে একদম সুমাত্রা অবধি এলেন, এবং সুমাত্রা থেকে জাপান হয়ে তারপরেতে সিঙ্গাপুরে এলেন। আজাদিন গভর্নমেন্ট গঠন করলেন, ফৌজ গঠন করলেন, আর্মি নিয়ে দেশে ফিরলেন। যুদ্ধে জয়লাভ করতে পারলো না, ফলে ওর সেখান থেকে ফেরত চলে যেতে হলো। তারপরে সেই 1945 সালের পরে ওর কোনো খবর আমরা কিন্তু আর পাইনি। সেই এলগিনোর থেকে চলে যাবার ব্যাপারে বলি, পুরো গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। যারা জানতেন তারা কখনো মুখ খোলেননি। উনি যে চলে যাবেন একটা ইঙ্গিত বাবা বলেছিলেন। আমাদের একটা বড় অ্যালসেশন কুকুর ছিল, রাত্রিবেলা খোলা থাকতো। তখন রাঙা কাকু বাবাকে বলে পাঠিয়েছেন, ছোটদা তোমার ওই কুকুরটাকে রাত্রে বেঁধে রেখো, যাতে করে মানে চলে যেতে কোনো অসুবিধা না, চিৎকার না করে আর কি। রাঙা কাকু সম্বন্ধে বাবার কাছ থেকে অনেক কিছু শুনেছি। যেহেতু বাবা ডাক্তার ছিলেন, তো বাবা 2 বার ম্যান্ডেলে জেলে গিয়েছিলেন। যখন উনি অসুস্থ হয়েছিলেন, টিবি ধরা পড়েছিল, তো সেই ম্যান্ডেলে জেল থেকে লেখা চিঠি আমার কাছে আছে। ম্যান্ডেলে জেল, আপার বার্মা, 25/11/12/1925 সালে লিখছেন। বাবা তখন বিলেতে। আচ্ছা। বাবা তখন MRCP পাশ করে তখন টমাস লুইসের কাছে কার্ডিওলজি শিখছেন। বাবার পেশেন্টের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, এরকম সবাই। তো এতে ইংলিশে লিখেছেন, আমি একটু তর্জমা করে বলছি যে, মাই ডিয়ার ব্রাদার, আই হ্যাভ বিন থিঙ্কিং অফ রাইটিং টু ইউ to gather as much information as you can regarding the progress made in the sphere of public health. তার মানে উনি অসুস্থ, এদিকে ওজন প্রায় 20 কিলো কমে গেছে,
তখন উনি চিন্তা করছেন যে ভারতবর্ষে সাধারণ হেলথের ব্যাপারে কি করা যায়, মহামারী রোগ আটকানোর জন্য কি করা যায়, সাধারণভাবে টিকা নেওয়া, ওয়াটার সাপ্লাই, সুয়েজ, সেই সম্বন্ধে কি করা যায়। বোঝা যায় যে তখন মানে উনি সবসময় চিন্তা করছেন যে, আর বিশেষ করে গ্রামীণ এলাকায় কিভাবে স্বাস্থ্য উন্নতি করা যায়। অপূর্ব চিঠি। একবার একটু যদি সম্মতি দেন, একটু হাতে ধরে দেখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, দেখুন। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখা অতি Spotless। ভীষণ সুন্দর ছিল। এত চিঠি লিখতেন। মানুষটি যে সুন্দর ছিল। সেটাই। পরম পাওয়া জীবনের। খুব ভালো লাগলো, অনেক কথা শেয়ার করলেন। সব থেকে ভালো লাগলো চিঠিটা হাতে নিতে পারলাম এবং দেখতে পারলাম ওনার সই, ওনার লেখা সবকিছু। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। তার সম্পর্কে উনি মামা দাদু। ওর মামা দাদু আর কি। হ্যাঁ। আমার মাসি যেটা বললেন ওই মহানিষ্ক্রমণের কথা, 17ই জানুয়ারি চলে গিয়েছিলেন। ঘটনাটা 26শে জানুয়ারি পর্যন্ত গোপন রাখার কথা ছিল, সেটা উনি চলে কিন্তু গেছেন। গোপন রাখা হয়েছিল। কিভাবে হয়েছিল সেটা সমীরণ বলবে আপনার। এই পরিবারে আপনি বউ হয়ে আসছেন, তখন কিরম লেগেছিল? আমার বাপের বাড়ি হচ্ছে শরৎ বোস রোডের ওপর। যখন এই সম্বন্ধটা হয় তখন আমার বাবা বলেছিলেন, তুমি কাদের বাড়ি যাবে জানো? কাদের বাড়ি? বললো, তোমার দাদা শ্বশুর হবেন, এই যার নামে রাস্তা তিনিই তোমার দাদা শ্বশুর। তা আমার খুবই আনন্দ হয়েছিল। 6ই জুলাই ক্যাথে সিনেমা হলে ওই আজাদিন ফৌজের কিন্তু সম্পূর্ণ নেতৃত্ব দিলেন রাসবিহারী বোস নেতাজি সুভাষচন্দ্র বসুকে। রূপান্তরিত হলো সুভাষচন্দ্র থেকে নেতাজি, এবং 21শে অক্টোবর নেতাজি আরেক ধাপ এগিয়ে গেলেন। উনি রচনা করলেন সংযুক্ত ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের অস্থায়ী সরকার। 42 সালে কিন্তু জাপান আন্দামান নিকোবর আইল্যান্ড নিয়ে নিয়েছে। প্রাইম মিনিস্টার তোজো জাপানের, উনি ঘোষণা করলেন যে আন্দামান নিকোবর আইল্যান্ড আজাদ হিন্দের অস্থায়ী সরকার হাতে তুলে দেয়। এবং 30শে ডিসেম্বর আন্দামানে নেতাজি সুভাষচন্দ্র স্বয়ং ওখানে পতাকা উত্তোলন করলেন। ওই প্রথম ভারত ভূখণ্ডে জাতীয় পতাকা উঠেছিল। যখন সিঙ্গাপুর থেকে আজাদিন সরকারের যে হেডকোয়ার্টার সেটা চলে এলো রেঙ্গুনে, ওই রেঙ্গুন থেকে মার্চ আরম্ভ হলো। বিখ্যাত গান কদম কদম বাড়ায় যা, খুশিকে গীত গায়ে যা। তখন নদী পেরিয়ে বার্মা সীমান্ত থেকে ভারত ভূখণ্ডে ঢুকলো। 14ই এপ্রিল 1944 সালে আইএনএর কমান্ডিং অফিসার শওকত আলী মালিক ওখানে আবার দ্বিতীয়বার ঝান্ডা তুললেন। দ্বিতীয়বার স্বাধীন ভারতবর্ষের ভূখণ্ডে ঝান্ডা উঠেছে। 1947 সালে যে প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি, ভারতবর্ষে এসেছিলেন, কলকাতায় এসে উনি রাজভবনে ছিলেন। তখন রাজভবনে অস্থায়ী রাজ্যপাল ছিলেন জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী। ফণীভূষণ বাবু বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছেন, তো কেন আপনারা ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন 47 সালে? তখন ক্লিমেন্ট অ্যাটলি বলেছিলেন, ইট ইজ বিকজ অফ ইয়োর সুভাষ চন্দ্র বোস অ্যান্ড হিজ INA, Indian National Army, followed by the Red Fort trial and the naval mutiny, which forced us ভারত ছেড়ে যাওয়ার বাধ্য করেছে। অনেক অজানা তথ্য জানলাম, ভীষণ ভালো লাগলো অভিজিৎ বাবু, ধন্যবাদ।